ডিজাভু বর্তমানে ডিজাভু সম্পর্কে প্রায় সবাই কম বেশি জানে। তবু আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি যেহেতু মুভিটা এ রিলেটেড। তো ডিজাভু হচ্ছে ধরুন আপনি কোনো একটা জায়গায় গেছেন বা কারোর সাথে কথা বলছেন, তবে আপনার মনে হচ্ছে যে আপনি এই জায়গা বা এই লোকটাকে আগে থেকে চেনেন, মানে এর আগেও আপনার সাথে এরকম জিনিস ঘটেছে। আর এটাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিজাভু। আর আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটার নামও ডিজাভু। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই ইউএসের নেভি বাহিনী একটি ভেকেশনে যাচ্ছে, যেখানে তাদের সাথে রয়েছে তাদের পরিবার এবং বহু সাধারণ মানুষগুলো ফেরিতে ওঠার পর ফেরিটা যাত্রা শুরু করে। কিন্তু কিছুটা সময় চলার পর হঠাৎ করে ফেরিটাতে বৃহৎ একটা এক্সপ্লোশন ঘটে। এক্সপ্লোশনটা এতটাই শক্তিশালী ছিল যে এর ফলে প্রায় 543 জন মানুষ সেখানে মারা যায়। ইউএস নেভি সহ বহু সাধারণ মানুষ সেখানে প্রাণ হারায়। আর তারপর আমরা দেখতে পাই এই দুর্ঘটনার ইনভেস্টিগেশন করার জন্য এটিএফ এজেন্ট ডাক কার্লিন সেখানে আসে। এটিএফ মানে ব্যুরো অফ অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ। এজেন্ট ডাক কার্লিন ওই এক্সপ্লোশনের আশপাশের বিভিন্ন জিনিসপত্র ভালোভাবে দেখে বুঝতে পারে যে এটা একটা সন্ত্রাসী হামলা, মানে হামলাটা পরিকল্পিতভাবেই হয়েছে। সে দুর্ঘটনা স্থলের পাশে একটা ব্রিজে যায়, যেখানে তার সাথে দেখা করে এফবিআই এজেন্ট পল। তখন আমরা জানতে পারি এজেন্ট কার্লিনের একজন পার্টনার আছে যার নাম লরি মিনিটে। সে নাকি ভ্যাকেশনে গিয়েছে, কিন্তু তার ছুটি ক্যান্সেল হয়েছে এই দুর্ঘটনার কারণে। ডাক কার্লিন সেই কোন সময় থেকে কল করে যাচ্ছে, তবে লরি কলই উঠাচ্ছে না। কিন্তু তারা ওই ব্রিজে লেগে থাকা ধোঁয়া থেকে বুঝতে পারে এক্সপ্লোশনটাতে কি কি পদার্থ ব্যবহার করা হয়েছে। তারপর এটিএফ এজেন্ট ডাক কার্লিন ওই ব্রিজে থাকা সিসিটিভি ফুটেজগুলো দেখতে থাকে, কারণ সে সন্দেহ করেছে যে সন্ত্রাসী এই হামলাটা ঘটিয়েছে সে সম্ভবত এই ব্রিজের উপর থেকে ঘটিয়েছে। তখন আমরা দেখতে পাই এজেন্ট ডাক কার্লিন একটা মেয়েকে তার পরিচয় দিয়ে একটা ভয়েস মেসেজ ছাড়ে। আর এই বিষয়টা আপনারা একটু মনে রাখেন, পরে বুঝতে সুবিধা হবে। তারা ওই সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখতে পায় একটা লোক হামলার ঠিক কিছু সময় আগে ওই ব্রিজের উপর দাঁড়িয়েছিল প্রস্রাব করার জন্য। সময়টা খুব কাছাকাছি, ধরুন হামলাটা হয়েছে 10টা 50 নাগাদ আর লোকটা দাঁড়িয়েছিল 10টা 48 নাগাদ। এর থেকে বেশি কিছু তারা সেখানে পায়নি। অন্যদিকে এই ফেরি ডিজাস্টারটা সারা দেশে ন্যাশনাল একটা নিউজে পরিণত হয়েছে, পুরো দেশ শোকে শোকাহত। তখন এজেন্ট কার্লিনকে একজন পুলিশ কল করে জানায় যে তারা একটি মেয়ের মৃতদেহ পেয়েছে। মৃতদেহটা নাকি ওই নদীর তীরেই পেয়েছে তারা, যেখানে ওই ফেরি ডিজাস্টারটা ঘটেছে তার ঠিক পাশেই। তবে অবাক করার ব্যাপার হচ্ছে তারা ওই মেয়েটার মৃতদেহটা পেয়েছে 10টা 42 নাগাদ, আর এদিকে ওই ফেরিতে এক্সপ্লোশনটি ঘটেছে 10টা 50 নাগাদ। কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে এক্সপ্লোশনের আগে মেয়েটার মৃতদেহ কিভাবে সেখানে চলে আসলো? আর হ্যাঁ, এজেন্ট ডাক কার্লিন মেয়েটার মৃতদেহের ময়নাতদন্ত করে জানতে পারে যে মেয়েটাকে আগুনে জ্বালিয়ে মারা হয়েছে। শরীরের 30% প্রায় পুড়ে গেছে, আর মেয়েটার ডান হাতের প্রত্যেকটা আঙ্গুল কাটা হয়েছে। তখন তারা এটাও দেখতে পায় যে মেয়েটার মুখে গাম টেপ লাগানো হয়েছিল। তবে সেখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো এজেন্ট ডাক কার্লিন মেয়েটাকে দেখার এক পর্যায়ে মেয়েটার নাম বলে ওঠে। কিন্তু এজেন্ট ডাক কার্লিন সে তো মেয়েটার নাম জানতো না, তাহলে সে এটা কিভাবে বললো? সমস্যা নেই, দেখতে থাকুন, সামনে জেনে যাবেন। আর হ্যাঁ, মেয়েটার নাম ক্লেয়ার। তারপর এজেন্ট কার্লিন চলে যায় ক্লেয়ারের বাবার সাথে দেখা করার জন্য। সে তাকে জানিয়ে দেয় যে তার মেয়ে মারা গেছে। তখন ক্লেয়ারের বাবার কাছ থেকে ডাক কার্লিন জানতে পারে তার মেয়ে কোথায় থাকতো, কাদের সাথে চলাফেরা করতো, এইসব আর কি। তারপর এজেন্ট কার্লিন চলে যায় ক্লেয়ারের ঘরে। সেখানে গিয়ে এজেন্ট কার্লিন বেশ অবাক করা কিছু বিষয় দেখতে পায়। সেটা হলো রুমের ভিতরে দেওয়ালে একটা জায়গায় লেখা ছিল ইউ ক্যান সেভ হার, মানে তুমি তাকে বাঁচাতে পারবে। অন্যদিকে সেখানে রুমের ভিতরে একটা জায়গায় রক্ত লেগে আছিল। একই সাথে সেখানে বেসিনের উপরে একটা স্থানে রক্ত ভেজা একটা তোয়ালে পড়েছিল, যেটা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এখানে কোনো কিছু একটা ঘটেছে। তবে কে করলো এসব? একই সাথে সেখানে একটা বন্দুক রাখা ছিল, যেটা দেখে ডাক কার্লিন বেশ অবাক হয়, কারণ বন্দুকটা দেখতে প্রায় তার বন্দুকের মতোই। তবে এজেন্ট ডাক কার্লিন আরো অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় ক্লিয়ারের ফোনে তার দেওয়া ভয়েস মেসেজ। আশা করি আপনাদের মনে আছে, ডাক কার্লিন ওই ব্রিজের সিসিটিভি ফুটেজগুলো চেক করার সময় একটা মেয়েকে তার পরিচয় দিয়ে একটা ভয়েস মেসেজ দিয়েছিল। আর এটাই হলো সেই মেয়েটা যাকে সে ভয়েস মেসেজটা দিয়েছিল। তারপর সে এফবিআই এজেন্টের সাথে দেখা করে, যারা দেখছিল ওই বিস্ফোরণটা কিভাবে সম্পূর্ণ ফেরিতে ছড়িয়েছিল। তখন এজেন্ট ডাক কার্লিন তাদেরকে জানায় যে ওইখানে ফেরি ডিজাস্টারের পাশে তারা একটি মেয়ের মৃতদেহ পেয়েছে, যার মৃত্যুটা ওই ফেরি এক্সপ্লোশনের কারণে ঘটেছে, যেটা মেয়েটার মৃতদেহটা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। তবে চিন্তার বিষয় হচ্ছে মেয়েটার মৃতদেহ ওই ফেরি এক্সপ্লোশনের আগে থেকে সেখানে ছিল, মানে মেয়েটার মৃতদেহটা ওই ফেরি ডিজাস্টারের সময়ের আগে থেকে সেখানে এসে গিয়েছিল। ডাক কার্লিন এটাও বলে যে কালকে মেয়েটা এটিএফ অফিসে কল দিয়েছিল তার সম্পর্কে জানার জন্য। তখন ওই এফবিআই এজেন্টগুলো ডাক কার্লিনকে জিজ্ঞেস করে মেয়েটার ওই সন্ত্রাসী হামলার সাথে কি সম্পর্ক। তখন এজেন্ট কার্লিন জানায় যে মেয়েটার গাড়ি চুরি হয়ে গিয়েছিল,
আর সম্ভবত যে সন্ত্রাসী এই হামলাটা ঘটিয়েছে সে এই মেয়েটার গাড়িটি ব্যবহার করেছে, কারণ ফেরিতে বোমগুলো ওঠানোর জন্য তার একটা গাড়ি প্রয়োজন ছিল। আর এদিকে এজেন্ট কার্লিন খুবই কনফিউজ, কারণ মেয়েটা তার পরিচয় কেন জানতে চেয়েছিল। তারপর যখন এজেন্ট কার্লিন ওইখান থেকে বের হতে যাবে তখন সে খেয়াল করে সেখানে তার পার্টনার লরি মিনিটির গাড়িটা দাঁড় করানো। তখন সেই এফবিআই এজেন্টগুলোকে জিজ্ঞেস করে লরি কোথায়। তখন তারা জানায় এখানে যাদের গাড়ি রাখা আছে তারা সবাই ওই ফেরি ডিজাস্টারে মারা গেছে। আর এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখেন, যেহেতু সায়েন্স ফিকশন মুভি, পরে বুঝতে সুবিধা হবে। পরে এফবিআই এজেন্ট পল ডাক কার্লিনকে একটি মিলিটারি ফ্যাসিলিটির ভিতরে নিয়ে যায়, যেখানে প্রবেশ করার সময় আমরা একটা অদ্ভুত ধরনের যন্ত্র দেখতে পাই আর 4-5টা পাহারা দিচ্ছে একগুচ্ছ মিলিটারি। অবশেষে এজেন্ট কার্লিন ভিতরে প্রবেশ করে। জায়গাটা বড় অদ্ভুত, চারিদিকে ছড়িয়ে আছে একগুচ্ছ কম্পিউটার স্ক্রিন। এগুলো দেখে এজেন্ট কার্লিন কিছুই বুঝতে পারছে না। তারা সেখানে ওই ফেরি ডিজাস্টারের 4 দিন আগের সিসিটিভি ফুটেজগুলো দেখছে, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে তারা ক্যামেরার অ্যাঙ্গেলগুলো ইচ্ছে মতো ঘোরাতে পারছে। মানে ধরুন একটা ব্রিজে একটি সিসি ক্যামেরা লাগানো আছে একদিকে তাক করিয়ে, আর অবশ্যই তারা ক্যামেরার সামনের ভিউটুকুই দেখতে পারবে, কিন্তু এখানে এরকমটা না। তারা ওই সামনের ভিউ ছাড়াও ওই ক্যামেরার পিছনে আশেপাশে সবকিছুই দেখতে পারছে, অ্যাঙ্গেলগুলো ইচ্ছে মতো সরিয়ে। তখন ডাককালীন জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব। তখন এফবিআই এজেন্ট পল জানায় এটা একদম নতুন একটা টেকনোলজি। তারা স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে ইলেকট্রনিক থার্মাল ইমেজ তৈরি করে। এই যন্ত্রটার নাম স্নো হোয়াইট, কিন্তু এর কিছু লিমিটেশন আছে। এটা দিয়ে তারা কোনো স্কেপ করতে পারবে না, যেটা দেখার একবারই দেখতে পারবে, কোনো রকম ব্যাকও করতে পারবে না, তবে রেকর্ড করতে পারবে। মানে তারা যেহেতু ওই ফেরি ডিজাস্টারের 4 দিন আগে থেকে ওই ফুটেজগুলো দেখা শুরু করেছে, তার মানে তাদেরকে আরও 4 দিন সময় লাগবে ওই ফেরি ডিজাস্টার যখন হয়েছে তখন পর্যন্ত যেতে। আর এই 4 দিনে ওই সন্ত্রাসবাদী দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। যেহেতু তারা ওই ফেরি ডিজাস্টারের 4 দিন আগে ফুটেজগুলো দেখছে, তাহলে ওই সময় ওই সন্ত্রাসবাদীটি তার প্ল্যান তৈরি করেছিল। এখন প্রশ্ন হলো তারা কোথায় দেখবে। তখন এজেন্ট কার্লিন বলে ক্লেয়ারকে দেখতে, কারণ সে সন্দেহ করেছে যে সন্ত্রাসবাদীদের সম্ভবত ক্লেয়ারের সাথে কোনো কানেকশন আছে। তারপর তারা ওই স্নো হোয়াইট নামক যন্ত্রটা দিয়ে ক্লেয়ারের অ্যাপয়েন্টমেন্টে যায়। তারা ক্লেয়ারের উপর নজর রাখছে, তবে কিছুক্ষণ নজর রাখার পর হঠাৎ করে ওই ক্লেয়ার নামে মেয়েটা ভয় পেয়ে যায়। মেয়েটা একটা দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে থাকে কেউ ওখানে, তবে সেখানে তো কেউ ছিল না। তবে সেখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি, ওই ক্লেয়ার নামে মেয়েটা এবং তার বিড়ালটা এমন একটা পার্টিকুলার দিকে তাকিয়েছিল যেটা দেখে মনে হচ্ছিল ওইখানে কেউ একজন আছে, তবে সেখানে শুধুমাত্র একটা দেওয়াল ছিল। তখন এজেন্ট পল বলে সম্ভবত মেয়েটার উপর কেউ লুকিয়ে লুকিয়ে নজর রাখছে। তখন তারা ওই স্নো হোয়াইট দিয়ে বিল্ডিং এর বাইরের সম্পূর্ণ প্যারামিটার চেক করে, কিন্তু সেখানে তো কেউ ছিল না। তখন এজেন্ট কার্লিন বলে মেয়েটা কি আমাদের উপস্থিতি টের পেয়েছে? তারা জানায় না, এটা কোনোভাবেই সম্ভব না। তবে এখন প্রশ্ন হচ্ছে মেয়েটার উপর নজর রাখছিল কে? মেয়েটা তো আর এমনি এমনি বলেনি কে ওখানে। অবশ্যই মেয়েটা কারো উপস্থিতি টের পেয়েছিল। দেখে থাকুন, সামনে জেনে যাবেন। মেয়েটা তার ডায়েরিতেও লিখে রাখে যে তার মনে হচ্ছে যে কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। পরের দিন ক্লেয়ারের ফিউনারাল হয়, যেখানে এজেন্ট কার্লিন নিজেও যায়। তারপরে এজেন্ট কার্লিন আবার চলে আসে ওই ক্লেয়ার নামে মেয়েটার উপর নজর রাখতে। তারা জানতে পারে মেয়েটা তার গাড়ি বিক্রি করবে, আর এই জন্য মেয়েটাকে একটা লোক ফোন দেয়। তার গাড়ির প্রাইস এবং সকল প্রকার অ্যাড্রেস নেওয়ার পর ওই লোকটা বলে দেয় সে তার সাথে পরে যোগাযোগ করবে। আসলে ওই লোকটাই মূলত ওই ফেরি ডিজাস্টারের মেন সন্ত্রাসী। অন্যদিকে তারা লোকটার লোকেশন ট্র্যাক করে জানতে পারে লোকটা তাদের ওই স্নো হোয়াইট নামক যন্ত্রটার রেঞ্জের থেকে 3 কিলোমিটার বাইরে আছে। তবে লোকটা যেই ফোন বুথ থেকে কল করছিল সেই ফোন বুথে থাকা সকল সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে তারা, কিন্তু সেখানে লোকটার ফেস ঠিক মতো দেখা যাচ্ছিল না। তবে লোকটার সাথে থাকা ব্যক্তি তারা দেখতে পায়। তারপর তারা ওই দিন এলাকার সকল সিসিটিভি ফুটেজ চেক করে এবং ওই লোকটার ব্যাগের সাথে অন্যান্য ব্যাগের ক্রসিং ম্যাচ করে এবং লোকটাকে তারা পেয়েও যায় ওই ফেরি এক্সপ্লোশনের পাশেই। তবে লোকটার ফেস এখানেও ঠিক মতো দেখা যাচ্ছিল না, কিন্তু লোকটা তাদের ওই স্নো হোয়াইট নামক যন্ত্রটার রেঞ্জের ভিতরে ছিল। তবে এখানেও একটা ঝামেলা আছে, সেটা হলো লোকটা আরো 7 ঘন্টা পর এখানে আসবে। আচ্ছা, বিষয়টা আবার বুঝিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম তারা যে যন্ত্রটা ইউজ করে তার কিছু লিমিটেশন আছে। তারা এটা দিয়ে কোনো রকম ফাস্ট ফরওয়ার্ডিং করতে পারবে না, আবার ব্যাকও করতে পারবে না। তবে তাদের কাছে থাকা সিসিটিভি ফুটেজগুলো কিন্তু তারা ফাস্ট ফরওয়ার্ডিং করতে পারবে বা ব্যাকও করতে পারবে। আর এভাবেই তারা ওই লোকটাকে ট্র্যাক করতে পেরেছে। তবে সেখানে লোকটার ফেস ঠিক মতো দেখা যাচ্ছিল না, কিন্তু লোকটা তাদের ওই স্নো হোয়াইট নামক যন্ত্রটার রেঞ্জের ভিতরে ছিল। আর লোকটা আরো 7 ঘন্টা পর সেখানে আসবে, তার মানে তাদেরকে ওই লোকটাকে দেখতে হলে আরো 7 ঘন্টা অপেক্ষা করা লাগবে। অন্যদিকে তারা মেয়েটার উপর নজর রাখছে, কিন্তু এজেন্ট কার্লিনের বিষয়টা একটু খটকা লাগে। আর এজেন্ট কার্লিন ওই সময় স্ক্রিনে একটি লেজার লাইট মারে, আর এই লাইটটা ওই মেয়েটাও দেখতে পায়। আর তৎক্ষণাৎ সেখানে একটি ইলেকট্রিক চার্জ হয়
এবং সম্পূর্ণ শহর ব্ল্যাক আউটে চলে যায়। আর এখন এজেন্ট কার্লিনের মাথায় হাজারটা প্রশ্ন, কারণ মেয়েটা ওই ফেরি ডিজাস্টার থেকে 4 দিন আগে কিভাবে এই লাইটের আলোটা দেখতে পেল। এজেন্ট কার্লিন এখানে কি হচ্ছে সবকিছুর উত্তর চায়। যেহেতু সায়েন্স ফিকশন মুভি, একটু পেস তো আছেই, তবে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারা স্নো হোয়াইট নামক যে যন্ত্রটা ব্যবহার করছে, আসলে এটা একটা টাইম ট্রাভেলিং ডিভাইস। তারা মূলত স্পেস টাইমটাকে ফোল্ড করে ফেলেছে। এটাকে আইনস্টাইন রোসেন ব্রিজ বলে বা ওয়ার্ম হোলও বলে। তবে এখন এজেন্ট কার্লিনের প্রশ্ন, মেয়েটা কি বেঁচে আছে? কারণ মেয়েটা বর্তমান থেকে 4 দিন আগে আলো পাঠালে দেখতে পারছে। মনে আছে তো, আগেই বলেছিলাম ক্লিয়ার এবং ক্লিয়ারের বিড়ালটা এমন একটা পার্টিকুলারের দিকে তাকিয়েছিল, দেখে মনে হচ্ছিল সেখানে কেউ আছে, কিন্তু সেখানে শুধু একটা দেওয়ালি ছিল। মানে সেই সময় সেখানে তাদের তৈরি ওই অদৃশ্য ওয়ার্ম হলটাই ছিল। কিন্তু বিষয়টা তারা বুঝতে না পারলেও মেয়েটা বেশ ভালোভাবে বুঝতে পারছিল। আর সেই জন্যই তো মেয়েটা তার ডায়েরিতেও লিখে রেখেছিল যে তার মনে হচ্ছে কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, কিন্তু সে অদৃশ্য। তবে এখন প্রশ্ন হচ্ছে, মেয়েটাকে কি বাঁচানো সম্ভব, বা ওই ফেরি ডিজাস্টারটা কি আটকানো যাবে? আর এখানে তৈরি হয় মাল্টিভার্স। মানে ওই মেয়েটাকে যদি অতীতে গিয়ে কোনোভাবে বাঁচানো হয়, তাহলে তৈরি হবে সম্পূর্ণ আলাদা একটা টাইমলাইন, যে টাইমলাইনে মেয়েটা জীবিত থাকবে। আচ্ছা, বিষয়টা আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন একটা নদী তার গতিপথ ধরে বয়ে যাচ্ছে, তবে কোনোভাবে যদি তার গতিপথটাকে আটকে দেওয়া হয়, তাহলে কি হবে? অবশ্য নতুন আরেকটা গতিপথ তৈরি হবে, কারণ পানিকে তার বয়ে নিয়ে যেতেই হবে। ঠিক তেমনই যদি অতীতে গিয়ে মেয়েটার মৃত্যুটাকে আটকে দেওয়া হয়, আর তখনই তৈরি হবে ব্রাঞ্চিং ইউনিভার্স বা মাল্টিভার্স, যেখানে মেয়েটা জীবিত থাকবে। তবে এটা কিভাবে সম্ভব, যেহেতু মেয়েটা জানেই না তাকে খুন করা হবে? তবে তারা যদি বর্তমান থেকে অতীতে কোনোভাবে মেয়েটাকে সাহায্য করতে পারে, তাহলে হয়তোবা সম্ভব হলেও হতে পারে। এদিকে তারা বর্তমান থেকে অতীতে অনেকবার অনেক কিছু পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তখন এজেন্ট কার্লিন তবুও একটা চেষ্টা করার জন্য বলে সে তার নিজের কাছে বর্তমান থেকে অতীতে একটা অ্যানোনিমাস বার্তা পাঠায়, যেখানে লেখা থাকে সন্ত্রাসীটি কোথায়, কতটা সময় থাকবে। আর এই বার্তাটা তারা এমন একটা সময় পাঠায় যে সময় এজেন্ট কার্লিন এবং তার পার্টনার লরি মিনিটি কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করছিল। আর বার্তাটা যেতে একটু সময় লাগে, আর ততক্ষণে এজেন্ট কার্লিন তার পার্টনার লরির সাথে কথা কাটাকাটি শেষ করে সেখান থেকে চলে যায়। আর ওই বার্তাটা পায় এজেন্ট কার্লিনের পার্টনার লরি মিনিটি। সে তখন একাই চলে যায় সন্ত্রাসীটিকে ধরার জন্য। অন্যদিকে আগেই বলেছিলাম ওই লোকটা 7 ঘন্টা পর তাদের ওই স্নো হোয়াইট নামক যন্ত্রটা রেঞ্জে আসবে, আর অবশেষে লোকটাকে তারা দেখতে পায়। তখন তারা লোকটার ফেস নিয়ে ফেসিয়াল আইডি চেক করতে থাকে। অন্যদিকে এজেন্ট লরিও সেখানে চলে আসে, এবং যখন ওই সন্ত্রাসীটাকে এজেন্ট লরি ধরতে যাবে, তখনই ওই সন্ত্রাসীটা লরিকে গুলি মেরে দেয়, এবং তৎক্ষণাৎ এজেন্ট লরি সেখানে লুটিয়ে পড়ে। আর যেহেতু গুলির আওয়াজ হয়েছে, তাহলে লাশটা তাকে নিয়ে যেতেই হবে, নয়তো পুলিশ তার পিছনে লেগে যাবে। আর তাই সে এজেন্ট লরিকে গাড়িতে উঠিয়ে একটা দিকে যেতে থাকে। কিন্তু এদিকে আরেকটা সমস্যা তৈরি হয়েছে। ওই সন্ত্রাসীটি যতই সামনের দিকে যাচ্ছিল, ততই তাদের স্নো হোয়াইট যন্ত্রটা রেঞ্জের বাইরে যাচ্ছিল। তারা যে যন্ত্রটা ব্যবহার করছে টাইম ট্রাভেলের জন্য, যন্ত্রটার নাম স্নো হোয়াইট। যন্ত্রটার কিছু লিমিটেশন আছে, মানে আপনি যন্ত্রটা যেই জায়গায় সেট আপ করবেন, ওই জায়গার নির্দিষ্ট একটা রেঞ্জের ভিতরে সবকিছু দেখতে পারবেন। বিষয়টা এমন না যে আপনি সারা বিশ্বের সব জায়গায় সবকিছু দেখতে পারবেন। তবে রেঞ্জটা বাড়ানোর জন্য তারা একটি পোর্টেবল ডিভাইস বানিয়েছে, যার নাম দিয়েছে রিগ গগলস। এটার কাজটা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি যে ওয়াইফাইটা ইউজ করছেন, ওই ওয়াইফাইটাকে আপনি স্নো হোয়াইট যন্ত্র হিসেবে কল্পনা করতে পারেন। আর অবশ্যই আপনার ওয়াইফাইয়ের নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, যে রেঞ্জের বাইরে গেলে আপনার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি মেগাবাইট ইউজ করেন, তাহলে আপনি ওই রেঞ্জের বাইরে গেলেও আপনার ইন্টারনেট কানেকশন স্টেবল থাকবে। তবে একই সাথে আপনি কিন্তু ওই ওয়াইফাইয়ের যে ইউজার আছে তাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন। আর এখানে রিগ গগলস হিসাবে কাজ করছে আপনার হাতে থাকা মোবাইলটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওই লোকটা তো এজেন্ট লরির বডিটা নিয়ে তাদের রেঞ্জের বাইরে যেতে থাকে, আর তাই এজেন্ট কার্লিন বের হয়ে পড়ে রিগ গগলসটা নিয়ে। আর এখন বর্তমান আর অতীত একসাথে কাজ করছে। ওই ফেরি ডিজাস্টারের 4 দিন আগে ওই সন্ত্রাসীটির যে রাস্তা দিয়ে গিয়েছিল, এজেন্ট কার্লিনও বর্তমানে ঠিক একই রাস্তা দিয়ে যাচ্ছে সন্ত্রাসীটি কোথায় যাচ্ছে দেখার জন্য। আর কাজটা সত্যিই বেশ কঠিন ছিল, কারণ এজেন্ট কার্লিনকে বর্তমানের রাস্তার খেয়ালও রাখতে হচ্ছিল। একই সাথে রিগ গগলসের সাহায্যে ওই সন্ত্রাসীটি কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটাও দেখতে হচ্ছিল। যদিও রাস্তায় এজেন্ট কার্লিন 2-1বার অ্যাক্সিডেন্ট করে, তবে অবশেষে এজেন্ট কার্লিন একটা স্থানে গিয়ে থামে, যেখানে বর্তমানে একটি অ্যাম্বুলেন্স বাড়ির ভিতরে ক্র্যাশ করে আছে। তবে অতীতে তারা ওই যন্ত্রের সাহায্যে দেখতে পায় ওই সন্ত্রাসীটি এজেন্ট লরিকে গাড়ি থেকে নামিয়ে তার শরীরে পেট্রোল দিয়ে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেয়। মানে বিষয়টা দেখুন একবার কিভাবে টাইম ট্রাভেলটা কাজ করলো। আশা করি আপনাদের মনে আছে, প্রথমে যখন কোনো রকম টাইম ট্রাভেল করা হয়নি, তখন এজেন্ট কার্লিনের বন্ধু এজেন্ট লরি ভ্যাকেশনে গিয়ে ফেরি এক্সপ্লোশনে মারা গেল। কিন্তু এখন যখন বর্তমান থেকে অতীতে একটা বার্তা পাঠানো হলো,
এর ফলে এজেন্ট লরির মারা যাওয়ার যে প্রক্রিয়াটা সেটাই শুধুমাত্র চেঞ্জ হলো, আর বাকি বিষয়গুলো একই থেকে গেল। তবে ক্লিয়ার এখানে কিভাবে আসলো? সন্ত্রাসীটার আগে থেকে একটা গাড়ি ছিল, তবে এখন এই গাড়িটার উইন্ডশিল্ডে যেহেতু এজেন্ট লরি গুলি চালিয়েছে এবং গাড়িতে রক্ত লেগে আছে, তাই এই গাড়িটা নিয়ে সে আর এখন ফেরিতে উঠতে পারবে না, আর তাই তার প্রয়োজন নতুন একটা গাড়ি। সেক্ষেত্রে সন্ত্রাসবাদীটি ক্লিয়ারের গাড়িটা নেবে, আর ক্লিয়ার আগের মতো আবার মারা যাবে। সেখানে এজেন্ট কার্লিন ক্লিয়ারের হাতের একটি আংটির টুকরো পায়। অন্যদিকে অবশেষে ওই সন্ত্রাসীটির ছবি ক্রচিং ম্যাচ করে গেছে এবং FBI সহ সম্পূর্ণ বাহিনী সমেত সন্ত্রাসীটিকে অ্যারেস্ট করে নেয়। তারপর এজেন্ট কার্লিন সন্ত্রাসীটিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে নাকি পেট্রিয়ট। লোকটা প্রথমে নেভিতে জয়েন করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে তাকে রাখা হয়নি। পরে আর্মিতেও চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও তাকে রাখা হয়নি। তাকে নাকি কেউ বুঝতেই পারেনি, আর এসব নাকি তার ডেস্টিনি। লোকটার কথা শুনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল লোকটার মাথায় একবারে গেছে। তারপর FBI কেসটাকে বন্ধ করে দিবে, কারণ সন্ত্রাসীটি ধরা পড়ে গেছে। তাদের কাজ এখন শেষ। তবে এজেন্ট কার্লিন ওই মেয়েটাকে বাঁচাতে চায়, কারণ সেই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। তবে FBI এসব ঝামেলায় আর করতে চায় না। তারা স্টেট জানিয়ে দেয় এই কেসটা অফ করে যেন তারা অন্য কেসটায় নজর দেয়। অন্যদিকে এজেন্ট কার্লিন ক্লিয়ারের বাড়িতে আবার যায়। সেখানে দেওয়ালে সে আবার সেই লেখাটা দেখতে পায়, ইউ ক্যান সেভ হার, মানে তুমি তাকে বাঁচাতে পারবে। কিন্তু এই লেখাটা কে লিখলো? আচ্ছা, দেখতে থাকুন, একটু পরে জানতে পারবেন। পরে এজেন্ট কার্লিন কল করে ড্যানির কাছে, যে ওই টাইম ট্রাভেল ডিভাইসটি পরিচালনা করে। সে ড্যানির কাছে হেল্প চায়। ড্যানি FBI এর বারণ থাকা সত্ত্বেও এজেন্ট কার্লিনকে হেল্প করে। এখন এজেন্ট কার্লিন নিজে বর্তমান থেকে অতীতে যেতে চায়, তবে এতে যথেষ্ট পরিমাণে রিস্ক আছে। সে টাইম ট্রাভেলের দরুন মারাও যেতে পারে। তবে সে আরেকটা চেষ্টা করতে চায়। তারপর সে টাইম ট্রাভেলটা দিয়ে ওই ফেরি ডিজাস্টারের দিন সকালবেলা ওঠে। এজেন্ট কার্লিন একটি হসপিটালে গিয়ে পৌঁছায়, আর সে আগে থেকে তার বুকে লিখে রেখেছিল রিভাইভ মি, মানে আমাকে বাঁচাও। আর ডাক্তাররা বহু চেষ্টায় তাকে সুস্থ করে তোলে। তারপর সে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সোজা চলে যায় ওই সন্ত্রাসীটির আস্তানায়, যেখানে ওই ক্লিয়ার নামে মেয়েটাকে সন্ত্রাসীটি আগে থেকে বেঁধে রেখেছে। আর এখন আপনারা যা যা দেখবেন তা থেকে বর্তমান আর অতীতের মিলটা খুঁজে পাবেন। আমরা প্রথম ক্লিয়ারের মৃতদেহটা দেখেছিলাম, তখন দেখেছিলাম ক্লিয়ারের ডান হাতের প্রত্যেকটা আঙুল কাটা, আর এই আঙুলগুলো কেটেছিল ওই সন্ত্রাসীটি, কারণ ক্লিয়ার তার গালে একটা আঁচড় দিয়েছিল। আর সেই রাগে আঙুলগুলো কেটে ফেলেছিল ওই সন্ত্রাসবাদীটি। কিন্তু এইবার আর ক্লিয়ারের আঙুলগুলো কাটতে পারে না ওই সন্ত্রাসবাদীটি, কারণ সময় মতো সেখানে এজেন্ট কার্লিন একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকে পড়ে। আশা করি আপনাদের মনে আছে, এজেন্ট কার্লিন যখন এখানে প্রথম এসেছিল তখন আমরা দেখেছিলাম বাড়িটা একদম পুড়ে গেছে এবং বাড়ির ভিতরে একটা অ্যাম্বুলেন্স ঢুকে গেছে। মানে এখানে আমরা যেটা দেখেছি এই ঘটনাগুলো আগেই ঘটে গেছে। বহু চেষ্টায় এজেন্ট কার্লিন মেয়েটাকে বাঁচিয়ে নেয়, তবে সেখানে গোলাগুলির দরুন তার শরীরে একটা গুলি লেগেছে। তাকে খুব দ্রুত গুলিটা বের করতে হবে, নয়তো সে ফেরি পর্যন্ত যেতে পারবে না। আর তাই তখন এজেন্ট কার্লিন চলে যায় ক্লিয়ারের বাড়িতে। সে তার ক্ষত স্থানটি ভালোভাবে ধুয়ে এবং মুছে নেয়। আর ঠিক এই কারণে তো আমরা ক্লিয়ারের বাড়িতে বেসিনের উপর রক্তে ভেজা একটা কাপড় দেখতে পেয়েছিলাম। আর এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাই, ক্লিয়ারের ঘরের দেওয়ালে একটা জায়গায় লেখা ছিল না ইউ ক্যান সেভ হার, এটা মূলত এজেন্ট কার্লিন নিজে লিখেছে। অন্যদিকে ক্লিয়ার তো ভয় পেয়ে গেছে, কারণ এজেন্ট কার্লিন ক্লিয়ারের ঘরের কোথায় কি আছে সব কিছুই তো জানে। আবার তার বেশ কিছুদিন যাবত ধরে মনে হচ্ছিল তার উপর কেউ লুকিয়ে লুকিয়ে নজর রাখছে। আর ক্লিয়ার এসব ভেবে এজেন্ট কার্লিনের দিকে বন্দুক তাক করে থ্রেট করতে থাকে, কে তুমি? তখন এজেন্ট কার্লিন শুধু একটা কথাই বলে, ধরো তুমি কাউকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলবে, কিন্তু তুমি জানো সে এই কথাটা বিশ্বাস করবে না, তখন তুমি কি করবে? তখন এজেন্ট কার্লিন এটাও বলে সে একজন ATF এজেন্ট, বিশ্বাস না হলে সে ATF ব্যুরোতে কল করে জানতে পারে। আর তখন ক্লিয়ার ATF ব্যুরোতে কল দেয় এবং এজেন্ট কার্লিন সম্পর্কে জিজ্ঞেস করে যে লোকটাকে দেখতে কিরকম। তখন ক্লিয়ার তার ফোন নাম্বারটা দেয় এবং বলে এজেন্ট কার্লিন আসলে যেন তার সাথে যোগাযোগ করে। আর ঠিক এই কারণে তো আমরা মুভির শুরুতে দেখেছিলাম এজেন্ট কার্লিন একটা মেয়েকে তার পরিচয় দিয়ে একটা ভয়েস মেসেজ পাঠায়। অন্যদিকে তাদের কাছে বেশি একটা সময় নেই, তখন তারা দুইজনে মিলে বের হয়ে পড়ে ওই ফেরি বোম্বারকে আটকানোর জন্য। আর এখানে আমরা সেই সেম দৃশ্য দেখতে পাই যে দৃশ্যগুলো মুভির শুরুতে দেখেছিলাম। US নেভি সহ বহু সাধারণ মানুষ ফেরিটাতে উঠেছে। এদিকে ক্লিয়ার তার গাড়িটা দেখতে পায়, যেই গাড়িটাতে বোমগুলো রাখা হয়েছে। তখন এজেন্ট কার্লিন ক্লিয়ারকে ফেরির বাইরে একটা নিরাপদ স্থানে রেখে যায় বোমটাকে ডিফিউজ করার জন্য। তবে সেই সন্ত্রাসবাদীটি বুঝতে পেরে গেছে যে এখানে পুলিশ চলে এসেছে, তার প্লেনটা বেচতে যেতে পারে, কারণ সে বাইরে দাঁড় করানো এজেন্ট কার্লিনের গাড়িটা দেখতে পেয়েছে। আর তাই সে নিজে ওই ফেরিটাতে উঠে পড়ে। আর এই সম্পূর্ণ বিষয়টা উপর থেকে ক্লিয়ার দেখছিল। সে যখন বোম্বারকে ফেরিতে উঠতে দেখে তখন সে নিজেও ফেরিতে উঠে পড়ে। এদিকে সন্ত্রাসীটি ক্লিয়ারকে দেখে ফেলেছে, তখন সে ক্লিয়ারের হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে গাড়িতে বসিয়ে দেয়। আশা করি আপনাদের মনে আছে, প্রথম যখন ক্লিয়ারের মৃতদেহটা পাওয়া গিয়েছিল তখন ক্লিয়ারের মুখে গাম টেপ লাগানোর স্পষ্ট ছাপ ছিল। তাহলে ক্লিয়ার কি আবার মারা যাবে?
দেখতে থাকুন, এখনই জানতে পারবেন। অন্যদিকে সেখানে পুলিশ চলে এসেছে, কারণ নিয়ম অনুযায়ী ফেরি চলার সময় কোনো প্যাসেঞ্জার কার ডেকে অবস্থান করতে পারবে না। তবে ওই বুমবার তার প্ল্যান সাকসেস করে ছাড়বে। সে পুলিশগুলোকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এদিকে এজেন্ট কার্লিনও তখন সেখানে গিয়ে পৌঁছায়। তখন এজেন্ট কার্লিন ওই সন্ত্রাসবাদীটিকে তার বলা কথাগুলি বলে, যেই কথাগুলো সে ভবিষ্যতে এজেন্ট কার্লিনের জিজ্ঞাসাবাদে বলেছিল যে সে একজন পেট্রিয়ট, কিন্তু তার মর্যাদা তারা বুঝতে পারেনি। কোনো সময় দেশপ্রেমের জন্য অল্প কিছু মানুষের জীবন তো নেওয়াই যায়, এসব আর কি। আর এজেন্ট কার্লিনের মুখে তার মনের কথা শুনতে পেয়ে সে বাধা থাকে এই লোকটা এসব কথা কিভাবে জানলো। আর ঠিক এমন সময় ক্লেয়ার তার গাড়িটা দিয়ে ওই সন্ত্রাসবাদীটিকে সজোরে ধাক্কা মারে, এবং তখন এই সুযোগে এজেন্ট কার্লিন সন্ত্রাসবাদীটিকে গুলি করে মেরে ফেলে। তবে আর অল্প কিছু সময় আছে, তারপরে বুমটা ব্লাস্ট করবে। এরই মধ্যে এজেন্ট কার্লিন ক্লেয়ারের গাড়িতে ওঠে, ক্লেয়ারের হাত পা খুলে মুখ থেকে ট্যাপটা ছাড়িয়ে নেয়। তবে পুলিশ তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। এদিকে বুমগুলো ব্লাস্ট হওয়ার আর কিছু সময় বাকি আছে। তারা পুলিশগুলোকে বলেও তো বোঝাতে পারবে না, কারণ ততক্ষণে বুমটা গাড়িতে ব্লাস্ট করবে। আর তাই তারা গাড়িটা সহ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়ে নদীতে। আর অবশ্যই এজেন্ট কার্লিন বহু কষ্টে ক্লেয়ারকে তো বাঁচিয়ে নেয়, তবে সে আর উঠতে পারে না। এজেন্ট কার্লিন সেখানেই মারা যায়। আর এখন সম্পূর্ণ একটা নতুন টাইমলাইন তৈরি হয়েছে, যে টাইমলাইনে এজেন্ট কার্লিন মারা গিয়েছে, কিন্তু ক্লেয়ার সেই টাইমলাইনে বেঁচে আছে। কিন্তু ক্লেয়ার সেখানে কান্না করতে থাকে, কারণ ক্লেয়ার এজেন্ট কার্লিনের জন্যই তো বাঁচতে পারলো, তবে সে তো আর বাঁচতে পারলো না। আর ঠিক এমন সময় এটিএফ এজেন্ট ডাক কার্লিন সেখানে আসে। তবে এজেন্ট কার্লিন এখানে কিভাবে আসলো, কারণ আমরা তো একটু আগেই দেখলাম এজেন্ট কার্লিন মারা গেল। আমরা যে এজেন্ট কার্লিনকে মারা যেতে দেখেছিলাম সে তো ভবিষ্যৎ থেকে এসেছে, অতীতেও তো একটা এজেন্ট কার্লিন বেঁচে আছে। আর এটাই হলো সেই কার্লিন। এজেন্ট কার্লিনকে দেখে ক্লেয়ার তো খুব খুশি। সে এজেন্ট কার্লিনের সাথে এমন ব্যবহার করছে সে যেন তার পরিচিত কেউ। তখন এজেন্ট কার্লিন ক্লেয়ারকে জিজ্ঞেস করে, আমাদের কি এর আগেও দেখা হয়েছিল? তখন ক্লেয়ার এজেন্ট কার্লিনের বলা সেই কথাটাই বলে, ধরো তুমি কাউকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলবে, কিন্তু তুমি জানো সেই কথাটা বিশ্বাস করবে না, তখন তুমি কি করবে? তখন এজেন্ট কার্লিন ভাবতে থাকে এরকম কি তার সাথে আগেও ঘটেছে। আর এই বিষয়টাই তো ডেজাভু। আর এই মুভি আপাতত এখানে শেষ হয়। একটা স্টোরি ছিল, তবে আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। অবশ্যই আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেব। আপনি আমাকে ফেসবুকেও পাবেন, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।